নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ, শুরু করেছি ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা খুব বিতর্কিত টপিক নিয়ে আলোচনা করব। বাংলাদেশে বন্যা হয়েছে, আর এই বাংলাদেশের বন্যার জন্য বাংলাদেশের মানুষ ভারতকে দায়ী করছে যে ভারতের জন্য নাকি বাংলাদেশে এই বন্যা হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে বাংলাদেশের এই বন্যার খবর নিয়ে, সেই নিয়ে ভারত সরকার কি বলেছে, কেন বাংলাদেশ ভারতকে দায়ী করছে, বাংলাদেশের বন্যার জন্য ভারত সত্যিই দায়ী, বা অন্যদিকে বাংলাদেশের এই বন্যার আসল কারণ কি আর তার সলিউশন কি। ভিডিওটি ভালো করে দেখুন, আর ভিডিও সম্পর্কে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই ভিডিও শুরু করার আগে, ভারতের ত্রিপুরা আর বাংলাদেশে ব্যাপক বন্যা হয়েছে, প্রচুর মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত। এই বাংলাদেশের আর ত্রিপুরার এই বন্যায় যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি সমবেদনা জানাই, তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসুক এই শুভকামনা জানাই। তো আজকের ভিডিও, বাংলাদেশ ব্লেমস ইন্ডিয়া ফর ফ্লাড, অর্থাৎ বাংলাদেশ ভারতকে দায়ী করেছে তাদের এই বন্যার জন্য। ফ্লাড ইন ইস্টার্ন রিজিয়ন অফ বাংলাদেশ, বাংলাদেশের ইস্টার্ন রিজিয়নে ব্যাপক বন্যা হয়েছে। মেনলি কুমিল্লা, নোয়াখালী, ফেনী ডিস্ট্রিক্টে ব্যাপক অবস্থা খারাপ, প্রচুর মানুষ মারা গেছে, সেখানের প্রচুর বাড়ি হচ্ছে জলের তলায়, বাড়ি ঘর ধ্বংস হয়ে গেছে, গবাদি পশুর কিন্তু, এমনকি গবাদি পশুরও কিন্তু মৃত্যু হয়েছে। তবে শুধু কিন্তু বাংলাদেশে বন্যা হয়েছে তা নয়, ভারতবর্ষের নর্থ ইস্টের ত্রিপুরা রাজ্যতেও ব্যাপক বন্যা হয়েছে, তারও কন্ডিশন কিন্তু খুবই খারাপ, প্রচুর মানুষের মৃত্যু ঘটেছে, গবাদি পশুর মৃত্যু হয়েছে, ফসল ধ্বংস হয়ে গেছে, বাড়িঘর জলের তলায় ধ্বংস হয়ে গেছে, মানুষের কিন্তু অবস্থা খুবই প্যাথেটিক এবং তাদের হাহাকার একটা সিচুয়েশন চলছে। তবে এই বাংলাদেশের যে বন্যা হয়েছে, বাংলাদেশের মানুষ তাদের সোশ্যাল মিডিয়াতে বা তাদের যে মিডিয়া, তারা কিন্তু সরাসরি ভারতকে দায়ী করছে এই বন্যার জন্য। তারা বলছে যে ভারতবর্ষের যে সমস্ত ব্যারেজগুলি আছে নদীর উপরে, সেই নদী ব্যারেজগুলির লক গেট খুলে দেওয়া হয়েছে, তার ফলে নাকি প্রচুর বৃষ্টি বাংলাদেশে এসছে, তাই বাংলাদেশে বন্যা তৈরি হয়েছে। সেই জন্যই বাংলাদেশের যে তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান মোহাম্মদ ইউনূস, উনি নাকি বাংলাদেশের অবস্থিত ভারতের যে এমবাসি, সেই এমবাসিতে গিয়েছিলেন, সেখানে তিনি দেখা করেছেন এবং বলেছেন এই কথা। আর তারপরে কিন্তু ভারত সরকার বলেছে যে আমরা এই যে এত হেভি রেনফল হবে, তারও কিন্তু ওয়ার্নিং আগে বাংলাদেশকে দিয়েছিলাম, আইএমডি মানে ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট দিয়েছিল, এমনকি লক গেট খোলার আগেও কিন্তু বাংলাদেশকে ওয়ার্নিং দেওয়া হয়েছে। এ তো গেল কিছুদিন আগের ঘটনা, 2-3 দিন আগের ঘটনা। আবার নাকি ভারতের ফারাক্কা ব্যারেজের গেট খুলে দেওয়া হয়েছে, প্রচুর জল নাকি বাংলাদেশে যাচ্ছে, সেই নিয়েও কিন্তু বাংলাদেশের লোকজন তাদের সোশ্যাল মিডিয়াতে প্রচার করছে যে আবার ভারত সরকার ইচ্ছা করে এই গেট খুলে দিয়েছে, আবার বাংলাদেশে বন্যা তৈরি হবে বা বন্যা সিচুয়েশন তৈরি হয়েছে বা সম্ভাবনা দেখা দিয়েছে। আর সেই নিয়ে কিন্তু আবার একটা বিতর্ক দেখা দিয়েছে, আবার ভারত সরকার বলেছে যে আমরা ওয়ার্নিং দেওয়ার পরেই কিন্তু লক গেট খুলেছি এই ফারাক্কা ব্যারেজের। আর এই যে বিতর্ক হয়েছে, এই বিতর্কের মধ্যে এই বিতর্কের মধ্যে কিন্তু দুই দেশের একটা সম্পর্ক, যে একটা উত্তেজনা দেখা দিয়েছে। এখন ভারত কি এই বাংলাদেশের বন্যার জন্য সত্যিই দায়ী, সত্যিই রেসপন্সিবল, সেটা দেখে নেব। মেনলি নট অনলি হেভি ফ্লাড ইন বাংলাদেশ, শুধু যে বাংলাদেশে এত বন্যা হয়েছে তা নয়, ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যতেও ব্যাপক বন্যা হয়েছে, ওখানকার মানুষেরও কিন্তু অবস্থা খুবই খারাপ। যারা আবহাওয়াবিদ তারা বলছে ভারতবর্ষের ত্রিপুরা রাজ্য আর ত্রিপুরা সংলগ্ন বাংলাদেশের যে পাটটা আছে, এই অঞ্চলে এত বৃষ্টিপাত হয়েছে যে তা গত 30 বছরে এত বৃষ্টিপাত হয়নি, অর্থাৎ গত 30 বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে এই কদিনে ওখানে, যেটা হচ্ছে বাস্ট অফ ক্লাউড, অর্থাৎ যে মেঘ ভাঙা বৃষ্টি বলি, সেই মেঘ ভাঙা বৃষ্টির মতো বৃষ্টি হয়েছে ত্রিপুরা ওর বাংলাদেশের এই রিজিয়নটাতে। আর এত বৃষ্টি যদি একবারে হয়, সারা বছরের বৃষ্টি যদি দুদিনের হয়ে যায় বা একদিন হয়ে যায়, তাহলে তো প্রচুর রেনফলের ফলে অবশ্যই সেখানে বন্যা হবে। তার জন্য ত্রিপুরাতেও বন্যা হয়েছে আর বাংলাদেশেও বন্যা হয়েছে, তাই ভারত জেনে বুঝে কিন্তু বন্যা করে দেয়নি, এটা একটা প্রাকৃতিক বিপর্যয় যার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতবর্ষের ত্রিপুরা রাজ্য। অন্যদিকে বাংলাদেশ বলছে নাকি ভারত ইচ্ছা করে নদীর যে ব্যারেজ আছে, অর্থাৎ নদী বাঁধের গেট খুলে দিয়েছে। মেনলি এই ত্রিপুরাতে যে গোমতী রিভার বলতে উত্তরপ্রদেশের গোমতী রিভার নয়, এটা হচ্ছে গোমতী রিভার, যেমন যমুনা নদী
হচ্ছে দিল্লিতে আছে, আবার আমাদের বাংলাদেশে আছে, এবং একই নামে কিন্তু দুটো করে নদী। এই গোমতী রিভারের যে ডম্বুর বাঁধ, সে ডম্বুর যে ব্যারেজ, সেই ডম্বুর ব্যারেজের নাকি গেট খুলে দেওয়া হয়েছে, তার ফলেই প্রচুর বৃষ্টি চলে গেছে বাংলাদেশে। এখন ভারতবর্ষের পাটে এই যে নদীগুলি, এখানে কিন্তু প্রচুর ব্যারেজ আছে বা অনেকগুলি ব্যারেজ আছে। এখন যখন আপার রিজিয়নে অর্থাৎ ত্রিপুরার উত্তরে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে, আর সেই বৃষ্টিপাতের যে হেভি রেন সেটা এসে কিন্তু এই ব্যারেজে এসে জমা হচ্ছে, আর ব্যারেজে জমা যখন হচ্ছে সেখানে কিন্তু ব্যারেজের যে জলের প্রেশার কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে। আর এই জলের যে প্রেশার, সেই জলের প্রেশার বেড়ে গেলে অটোমেটিক্যালি কিন্তু এই ব্যারেজগুলির গেট খুলে যায়। এদিকে নিজে নিজে খুলতে হয় না, কোনো যান্ত্রিকভাবে খুলতে হয় না, অটোমেটিক্যালি এগুলো খুলে যায়। অটোমেটিক্যালি খুলে গিয়ে যে এক্সট্রা জলটা আসে, সেই জলটা কিন্তু ওই লক গেট দিয়ে বেরিয়ে যায়, আর বাকি জলটা থেকে যায়। এখন আপার রিজিয়নে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, তবুও ভারত লক গেট খুলবে না, এটা চাইছে বাংলাদেশ। কিন্তু যদি এত বৃষ্টিপাত হওয়ার পরেও এই যে লক গেটগুলিতে এত বৃষ্টির চাপ হবে বা জলের চাপ হবে, সেই জলের চাপের পরেও যদি ভারত যদি লক গেট না খুলে বা অটোমেটিক্যালি লক গেট না খোলা হয়, তাহলে কিন্তু কী হবে, একটা সময় এই বাঁধ কিন্তু ভেঙে যেতে পারে। আর বাঁধ যদি ভেঙে যায় বা ধ্বংস হয়ে যায়, ভারতের তো ক্ষতি অবশ্যই, তার সাথে কিন্তু বাংলাদেশেরও ক্ষতি হয়ে যাবে। কারণ এত জল যদি বাংলাদেশে একবারে চলে যায়, তাহলে কি বন্যা হয়েছে, এর থেকে 4-5 গুণ বন্যা হয়ে যাবে, হয়তো অস্তিত্বই অনেকটাই সংকট হয়ে যাবে। তাই যখনই জলের চাপ হবে, এমনিতেই এই লক গেটগুলি খুলে যাবে, আর জল কিন্তু যাবে, সেখানে কিছু করার নেই। তাই ইচ্ছা করে খোলার কোনো প্রশ্নই আসে না। অন্যদিকে কি বাংলাদেশ বলছে যে ভারত কোনো ওয়ার্নিংই দেয়নি, ওয়ার্নিং না দিয়েই এই লক গেটগুলি খুলে দিয়েছে। ভারত সরকার বলেছে যে ভারতের যে আবহাওয়া দপ্তর আছে আইএমডি কিন্তু যেমন ত্রিপুরা রাজ্যকে নির্দেশিকা বা ফোরকাস্ট দিয়েছিল যে হেভি রেনফল হতে চলেছে, তেমনই কিন্তু বাংলাদেশ সরকারকেও কিন্তু এই হেভি রেনফলের ওয়ার্নিং দিয়েছিল। শুধু তাই নয়, যে গেট যখন খোলার সিচুয়েশান হয়েছে এই হেভি রেনফলের সময় বৃষ্টির জলের চাপে, তার আগেও কিন্তু ভারত সরকার বাংলাদেশকে ওয়ার্নিং দিয়েছিল জয়েন্ট রিভার কমিশনের যে নিয়ম, সেই নিয়ম মেনে। আর বাংলাদেশ নাকি সেটাকে সিরিয়াসলি নেয়নি। এখন ভারত বলছে আমরা ওয়ার্নিং দিয়েছি, হেভি বৃষ্টির ফোরকাস্ট দিয়েছি, বাংলাদেশ বলছে আমরা পাইনি। এখন বাংলাদেশের এমনিতে এখন পলিটিক্যাল ক্রাইসিস চলছে, সরকার হয়তো খেয়াল করেনি বা সিরিয়াসলি নেয়নি, তাই বাংলাদেশের সাধারণ মানুষ ভারতীয়দেরকে দোষ দিচ্ছে যে ভারত সরকার না জানিয়ে গেট খুলে দিয়েছে। কিন্তু ভারত সরকার বলছে আমরা জানিয়ে গেট খুলেছি, এবং যে হেভি রেনফল হবে তারও কিন্তু আমরা আগের থেকে যে ওয়ার্নিং দিয়েছি। এরপরে আবার বাংলাদেশ বলছে যে ভারত সরকার আবার নাকি ফারাক্কা ব্যারেজের গেট খুলে দিয়েছে। মেনলি কী হয়েছে, ভারতবর্ষের ফারাক্কা ব্যারেজের যে আপার রিজিয়নে মেনলি বিহারে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে, আর বিহারে যদি ব্যাপক বৃষ্টিপাত হয় তাহলে ফারাক্কা ব্যারেজে কিন্তু জলের চাপ বেড়েছে। জলের চাপ বাড়লেই কিন্তু এই গেটগুলি অটোমেটিক্যালি খুলে যায়। কারণ যদি না গেট খোলা হয়, এত জলের চাপের পরে যদি গেট না খোলা হয়, তাহলে গেট কিন্তু ভেঙে যেতে পারে বা ব্যারেজ ভেঙে যেতে পারে। তাহলে কিন্তু ভারতের জন্য যেমন লস, তেমনই কিন্তু বাংলাদেশের জন্য ব্যাপক লস হতে পারে, আরও বেশি বন্যা হতে পারে, মারাত্মক বন্যা দেখা দিতে পারে। আর এই যে অটো লকের গেটগুলি করা হয়েছে, এখানে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ জলকে যা ধারণ ক্ষমতা আছে, সে ধারণ ক্ষমতা পর্যন্ত রেখে এক্সট্রা জলটাকে ছেড়ে দেওয়া হয়, একেবারেই কিন্তু পুরোপুরি গেট খুলে দেওয়া হয় না, তাহলে কিন্তু অবস্থা আরও খারাপ হয়ে যাবে বাংলাদেশের। তাই এই যে জলটাকে ছাড়া হচ্ছে সেটা হচ্ছে এক্সট্রা জল। তাই ভারত সরকার বলেছে যে আমরা ওয়ার্নিং দিয়েই জল ছেড়েছি, আর আমরা জেনে বুঝে ইচ্ছা করে জল ছাড়িনি, এটা হচ্ছে অটো লকের সিস্টেম। যখনই বেশি বৃষ্টিপাত হবে এই লক গেটগুলি তাদের এক্সট্রা জল কিন্তু অটোমেটিক্যালি ছেড়ে দেবে। এখন তাহলে যে বাংলাদেশে যে বন্যা হলো, সেই বন্যার আসল কারণ কি? আসল কারণ হচ্ছে এই যে ত্রিপুরা রিজিয়ন ভারতবর্ষের, আর এই যে বাংলাদেশের যে পার্টটা আছে, এই পার্টটাতে বলা হচ্ছে যে এত বৃষ্টিপাত হয়েছে তা নাকি লাস্ট 30 বছরে হয়নি। তাহলে তাই একটা সময় 2-1 দিনের মধ্যে যদি এত বৃষ্টিপাত হয়, তাহলে কিন্তু সহজে সেখানে বন্যা হবে। এইটাই প্রাকৃতিক বিপর্যয়। এটা আমাদের পশ্চিমবঙ্গে হয়, ভারতবর্ষের আসামে হয়, উত্তরবঙ্গে হয়, তো সব দেশেই কিন্তু এটা, বা সব দেশের জন্য বা সব রাজ্যের জন্য বা সব রিজনের জন্য কিন্তু এটা খুব কমন জিনিস। অন্যদিকে ভারত সরকার বলছে যে আমাদের আইএমডি, ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট, আমরা কিন্তু হেভি রেনের যে পূর্বাভাস আমরা ত্রিপুরাকেও দিয়েছিলাম এবং বাংলাদেশকেও দিয়েছিলাম। এখন বাংলাদেশ এখন পলিটিক্যাল ক্রাইসিস চলছে, বুঝতে পারছেন ওদের সরকার কেমনভাবে কাজ করছে, একটা উত্তেজনা চলছে, একটা কি বলবো সমস্যা চলছে। হয়তো বাংলাদেশের যে ওয়েদার ডিপার্টমেন্ট তারাও সিরিয়াসলি
এই ফোরকাস্ট দেয়নি, বা বাংলাদেশ সরকারও কিন্তু এই ফোরকাস্টকে সিরিয়াসলি নেয়নি। তার ফলে আমরা কী হয়, বন্যা হওয়ার আগে, অতিবৃষ্টি হওয়ার আগে আমরা যদি সঠিক মেজারমেন্ট নিই, প্রিভেন্টিভ মেজারমেন্ট নিই, তাহলে কিন্তু অনেক যে বন্যাকে আমরা আটকাতে পারি বা মানুষকে আমরা উদ্ধার করতে পারি। হয়তো বাংলাদেশ সেরকম স্টেপ নেয়নি, তাই আরও খারাপ অবস্থা হয়ে গেছে। অন্যদিকে কি, অন্যদিকে হচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে প্রায় 54টা নদী আছে। আর মনে রাখতে হবে বাংলাদেশ কিন্তু বা ভারতের এই পার্টটা হচ্ছে নদীমাতৃক দেশ, প্রচুর নদী আছে। নদীগুলি মেনলি তাদের নিম্ন গতিতে আছে, আর নিম্ন গতিতে আমরা জানি নদীগুলি কিন্তু প্রচুর শাখাতে ভাগ হয়ে যায়। তাহলে প্রচুর নদী কিন্তু এই বাংলাদেশে, যে নদীগুলি এই নিম্ন গতি থেকে মোহনার দিকে বা বঙ্গোপসাগরের দিকে বয়ে গেছে, অর্থাৎ নদী উপত্যকায় বিরাট বড় এরিয়া। তাই যখনই বৃষ্টি হচ্ছে এই জায়গাতে কিন্তু বন্যা হওয়ার একটা প্রবণতা দেখাই দিচ্ছে, এবং এই অঞ্চলগুলি বন্যাপ্রবণ অঞ্চল অনেক দিন ধরেই। নেক্সট কি, বাংলাদেশের এই যে এরিয়া যেখানে এই নদীগুলি মোহনার দিকে ছুটে যাচ্ছে, এই এরিয়াটা হচ্ছে নিচু এরিয়া, অর্থাৎ জোলা এরিয়ার মতো। যখনই বৃষ্টি হচ্ছে জল কিন্তু জমে যাচ্ছে, জল সহজে ক্লিয়ার হচ্ছে না, ব্লকেজ হয়ে যাচ্ছে। আর জল যখনই ক্লিয়ার হবে না তখনই কিন্তু সহজেই বন্যা দেখে দেবে। এখন বাংলাদেশ বলছে যে এই যে নদীগুলি আছে, এই নদীগুলি যেগুলি ভারতের আন্ডারে পড়ে, ভারতের যেগুলো রিজিয়ন, সেই রিজিয়নের যে ব্যারেজগুলি আছে সেই ব্যারেজগুলির লক গেটগুলিকে খুলে দেওয়া হচ্ছে, তাই বন্যা হচ্ছে। আমি আবার বললাম যে এই লক গেটগুলি হচ্ছে অটো লক গেট, যখনই এর প্রেসার হবে এমনিই খুলে যাবে, আর এমনি খুললে জল তো যাবেই। যখন এই পার্টে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে বা আপার রিজিয়নে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে, অটোমেটিক্যালি এই গেটগুলি কিন্তু খুলে যাবে। তার ফলে কিন্তু বন্যা হওয়াটা একটা স্বাভাবিক, কোনো মতে এটা ইনটেনশনালি নয়। এখন যারা বলছে ভারত কেন ব্যারেজ তৈরি করবে নদীর উপরে, এখন নদীর উপরে ব্যারেজ তৈরি করা সত্যিই উচিত নয়, নদীর গতিপথকে বাধা দেওয়া উচিত নয়। কিন্তু এই নদীর উপরে বাঁধ তৈরি করে বা ব্যারেজ তৈরি করে সেটাকে কাজে লাগানো, এটা কিন্তু প্রতিটা দেশের জন্য কমন। ভারতেও যেমন আছে, বাংলাদেশেও তেমন আছে। এখন ভারতে যে সমস্ত ড্যাম বা ব্যারেজগুলি তৈরি করা হয়েছে, কী কাজে লাগানো হয়? মেনলি সেচের জন্য কাজে লাগানো হয়, আর জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করা হয়। এই যে ডম্বুর বাঁধের কথা বলা হচ্ছে, এই ডম্বুর বাঁধে যে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট আছে, সেখান থেকে কিন্তু বাংলাদেশেও বিদ্যুৎ যায়। তো এটা কিন্তু খুব কমন জিনিস, ভারতবর্ষের আপার রিজিয়নে আছে, তাই সেখানে কিন্তু রিভার ব্যারেজ বেশি। বাংলাদেশেও কিন্তু অনেক ব্যারেজ আছে। নেক্সট হচ্ছে কি, আবার বললাম যে এই যে রিজিয়নটা, এই রিজিয়নটাতে এত বৃষ্টিপাত হয়েছে, এত বৃষ্টিপাত লাস্ট 30 বছরে হয়নি। তাই যত 30 বছরে এত বৃষ্টিপাত হয়নি, 30 বছরের সব থেকে সেরা বৃষ্টিপাত হয়েছে। তাই সেখানে মানুষ কিন্তু বা সরকার কিন্তু প্রিপেয়ার ছিল না। তারা হয়তো ভেবেছিল যে 30 বছর বন্যা হয়নি, আবার কবে বন্যা হবে, আমরা হয়তো বন্যা প্রবণ এরিয়াতে আর নেই। কিন্তু এত বৃষ্টিপাত হয়েছে যে মানুষ প্রিপেয়ার না থাকায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে আর কি, বাংলাদেশের যে নদীগুলি আছে, প্রচুর নদী আছে, আর নদীগুলি সহজেই মজে যাচ্ছে, পলি পড়ে পড়ে ভরাট হয়ে যাচ্ছে, সেগুলিকে ড্রেজিং করা হচ্ছে না। আর ড্রেজিং করা না হলে কিন্তু ব্লকেজ হয়ে যাচ্ছে, ব্লকেজের ফলে কিন্তু জল যাচ্ছে না এবং বন্যা দেখা দিচ্ছে। আর এই যে অতিবৃষ্টি বা বন্যার মূল কারণ হচ্ছে পরিবেশ দূষণ। আমরা পরিবেশ দূষণ করছি বলে যে জলবায়ু, ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে, জলবায়ু তার ভারসাম্য হারিয়ে ফেলছে। আর ভারসাম্য হারিয়ে ফেলে আমরা দেখছি যে একটা সময় ব্যাপক গরম হয়ে যাচ্ছে, তাপপ্রবাহ দেখা দিচ্ছে, আর তার উল্টো দিকে কিন্তু হেভি রেন হচ্ছে, অতিবৃষ্টি হচ্ছে। আর অতিবৃষ্টি হলে কিন্তু কারো কিছু করার নাই, বন্যা কিন্তু হবেই। এই হলো বাংলাদেশের বন্যার মূল কারণ বা বন্যা হওয়ার মূল কারণ। তাহলে বাংলাদেশ কেন ভারতকে সরাসরি দায়ী করছে এই বন্যার জন্য? মেনলি একটাই কারণ, যে বাংলাদেশের যে নদীগুলি আছে সেই নদীগুলির আপার রিজিয়নগুলো কিন্তু ভারতবর্ষে অবস্থিত। আর ভারতবর্ষে এই নদীগুলির উপরে কিন্তু একাধিক ব্যারেজ তৈরি করা হয়েছে বা ড্যাম তৈরি করা হয়েছে। আর যখনই এই গেট খুলে দেওয়া হচ্ছে, যখনই জলের চাপ বেশি থাকছে, বাংলাদেশের দিকে চলে যাচ্ছে জল, বাংলাদেশ বলছে ইচ্ছা করে গেটগুলি খুলে দিয়ে ভারত আমাদেরকে ভাসিয়ে দিচ্ছে। যেমনটা পশ্চিমবঙ্গ হয়, পশ্চিমবঙ্গে যখন বন্যা হয়, পশ্চিমবঙ্গ সরকার তখন বলে যে ডিভিসি জল ছেড়ে আমাদেরকে বন্যা করে দিয়েছে। মাথায় রাখতে হবে ডিভিসির জল ধারণ ক্ষমতার কিন্তু একটা নির্দিষ্ট ক্ষমতা আছে, তার উপরে যখনই জল হবে অটোমেটিক্যালি কিন্তু এই গেটগুলি খুলবে, আর বন্যা কিন্তু হবেই, কোনো মতেই সেটাকে আটকানো সম্ভব নয়। এর ঠিক একইভাবে এই ব্যারেজগুলি থেকে জল ছাড়া হচ্ছে, বাংলাদেশ বলছে ওয়ার্নিং দেওয়া হচ্ছে না, অন্যদিকে ভারত বলছে যে আমরা ওয়ার্নিং দিয়েই জল ছেড়েছি, জয়েন্ট কমিশন অফ রিভারের যে নিয়ম। কারণ সরকারের এই খবর হয়তো বাংলাদেশের মানুষের কাছে যাচ্ছে না, আর বাংলাদেশের মানুষ বলছে যে ভারত সরকার ইচ্ছা করে জল ছেড়ে আমাদেরকে ভাসিয়ে দিচ্ছে। অন্যদিকে সবথেকে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে তিস্তা ওয়াটার রিভার ডিসপুট, অর্থাৎ তিস্তার জলবন্টন সমস্যা। বাংলাদেশ তিস্তার জল দীর্ঘদিন ধরে চাইছে, ভারত সরকারও কিন্তু জল দিতে চায়, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের অবজেকশন থাকায় ভারত সরকার এই বাংলাদেশের সাথে তিস্তা জলবন্টন চুক্তি সাইন করতে পারছে না। আর সেই কারণেই কিন্তু বাংলাদেশ রেগে আছে। বাংলাদেশ চাইছে যে আমরা জল পাই, কিন্তু জল পাচ্ছে না, দীর্ঘদিন ধরে
ভারতকে বলেও কোনো কাজ হচ্ছে না, সে একটা অ্যাঙ্গার কিন্তু এই নদী রিলেটেড অ্যাঙ্গার কিন্তু অনেক আগে থেকেই আছে। অন্যদিকে ভারত আর বাংলাদেশের মধ্যে প্রায় 54টি ইন্টারন্যাশনাল নদী আছে, যার মধ্যে প্রায় 30টি নদীর উপরে ভারতীয় রিজিয়নে ব্যারেজ বা ড্যাম আছে। আর ভারতীয় পাটে এই ব্যারেজগুলি থেকে গ্রীষ্মকালে মানে বর্ষাকাল বাদে অন্য সময়ে জলকে বেঁধে রাখা হয়, সেখান থেকে জলবিদ্যুৎ তৈরি করা হয়, কৃষিকাজে কাজে লাগানো হয়। তার ফলে এই বর্ষাকাল বাদে অন্য সময়টা কিন্তু বাংলাদেশে এই জল খুবই কম পায়। তাহলে বাংলাদেশের সমস্যা হয়, কৃষিকাজের সমস্যা হয়, সেচের কাজের সমস্যা হয়, জলবিদ্যুৎ উৎপাদনের সমস্যা হয়। তাই বাংলাদেশ বলছে যে তোমাদের উপর দিয়ে যখন নদীগুলি আসছে সেটা নিম্নগতি না হয়, উচ্চগতি বা মধ্যগতি হয়, তোমরা সেখানে ব্যারেজ তৈরি করছো, সেখান থেকে অন্য সময় জল আমাদেরকে দিচ্ছ না, আর বর্ষাকালে যখন জল বেশি হচ্ছে আমাদেরকে ছেড়ে দিচ্ছ, আমরা ভেসে যাচ্ছি। এই যে একটা রাগ, এই রাগ কিন্তু বাংলাদেশের মধ্যে বাংলাদেশিদের মনে কাজ করছে। আর মাথায় রাখতে হবে যে দেশই হোক না কেন তারা কিন্তু ব্যারেজ তৈরি করবেই। বাংলাদেশ হলে বাংলাদেশও কিন্তু তৈরি করতো, কারণ জলটাকে কাজে লাগিয়ে কিন্তু তারা বিভিন্ন প্রকল্প কাজে লাগাচ্ছে, জলবিদ্যুৎ তৈরি করছে। এমনকি এই জলবিদ্যুৎ আবার বাংলাদেশেও বিদ্যুৎ সরবরাহ করা হয়। অন্যদিকে আর কি, কিছুদিন আমরা আগেই দেখেছি যে বাংলাদেশের মধ্যে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন বা ভারতীয় পণ্য বর্জনের একটা ক্যাম্পেইন চলছিল বা প্রতিবাদ চলছিল। সেই থেকে কিন্তু বাংলাদেশিদের মনে একটা ভারত বিরোধী মনোভাব তৈরি হয়েছে। এমনকি কিছুদিন আগে যখন এই যে কোটা মুভমেন্ট চলছিল, আর তার ফলস্বরূপ বাংলাদেশের যে হাসিনা সরকারের পতন হয় এবং মিলিটারি রুল চালু হয়, আর সেই সময় কিন্তু আমরা দেখেছি যে হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে এসেছিল। এই যে ভারতে হাসিনাকে আশ্রয় দেওয়া হয়েছে, এটারও কিন্তু বাংলাদেশের আন্দোলনকারীরা তারা প্রতিবাদ করেছিলেন। এমনকি এই প্রতিবাদ থেকেই বা এই আন্দোলন থেকে ভারত বিরোধীও কিন্তু স্লোগান তোলা হয়েছিল। অন্যদিকে ভারত আবার এই যে পলিটিক্যাল ক্রাইসিস বাংলাদেশে চলছে তার নিয়ে ক্রিটিসাইজ করেছে। মেনলি যে মাইনরিটি হিন্দু বা যে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার করা হয়েছে তার প্রতিবাদ জানিয়েছে। এমনকি বাংলাদেশের মধ্যে যে মূর্তিগুলো ভাঙা হয়েছে তারও কিন্তু প্রতিবাদ জানিয়েছে ভারতের লোকজন সোশ্যাল মিডিয়াতে। সেই থেকে ভারত বাংলাদেশের মধ্যে একটা টানাপোড়েন চলছে সোশ্যাল মিডিয়াতে, রাগ আর হিংসা প্রতিহিংসার একটা বাতাবরণ তৈরি হয়েছে, আর সেই রাগটা এখানেও কাজে লাগিয়েছে। অন্যদিকে হাসিনা সরকারের সঙ্গে ভারত সরকারের খুব একটা ভালো সম্পর্ক ছিল, তার পতন হয়েছে। মৌলবাদী সংগঠন তারা হচ্ছে অ্যান্টি মোদি বা অ্যান্টি ইন্ডিয়া, তারা ভারত সবসময় বিরোধী তাদের মনে আছে। অন্যদিকে তারা আবার প্রো পাকিস্তান প্রো চায়না, সেই কারণে কিন্তু এটা তাদের ভারত বিরোধী মনোভাব থেকেই যখনই কিছু হচ্ছে ন্যাচারাল ব্যাপারকেও ভারতেরকে দাগিয়ে দিচ্ছে যে ভারতের জন্য বাংলাদেশে এই বন্যা হচ্ছে। এরপরে বাংলাদেশে যে বন্যা হচ্ছে সেই বন্যা সমস্যার সমাধান করার জন্য কি কি করতে হবে, শুধু বাংলাদেশের নয়, এটা সারা ভারতের জন্য একই সমস্যার সমাধানের এই পথগুলি, এবং প্রতিটা দেশের জন্যও কিন্তু সেম। মেনলি যে একাধিক আন্তর্জাতিক নদী আছে, তাই দুই দেশের মধ্যে মিটিং করতে হবে, রাষ্ট্রপ্রধানরা মিটিং করে সমস্যা থাকবেই সেই সমস্যাটাকে সমাধান করতে হবে, কিছু না কিছু ছাড়তে হবে, ছেড়ে যে সমস্ত জলবন্টন সমস্যাগুলি আছে জলবন্টন সমস্যাগুলিকে মিটিয়ে ফেলতে হবে। অন্যদিকে যে ব্যারেজগুলি তৈরি করা হয়েছে, ব্যারেজের নিয়ম হচ্ছে জয়েন্ট কমিশন অফ রিভারের নিয়ম অনুযায়ী জল ছাড়ার আগে জানাতে হবে। তো অবশ্যই জয়েন্ট কমিশন অফ রিভারের মিটিং প্রতি বছর হতে হবে, এবং অবশ্যই ভারত সরকারকে একটু উদ্যোগ নিতে হবে জল ছাড়ার আগে অবশ্যই যেমন জানানো হয়। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এত বৃষ্টি একদিনে হয়ে যাচ্ছে, এত বৃষ্টি কয়েক ঘন্টা হয়ে যাচ্ছে যে এই ব্যারেজগুলি থেকে জল ছাড়ার আগে যে ওয়ার্নিং দেওয়ার আগে সময় বেশি পাওয়া যাচ্ছে না, হয়তো 1 ঘন্টাও সময় পাচ্ছে না, তাতেই ওই ওয়ার্নিং দিয়ে জল ছেড়ে দিতে হচ্ছে, যেটা কিন্তু ভারতের জন্য একটা সমস্যা হয়ে যাচ্ছে। তাই ভারত ইচ্ছা করে কোনোদিনও জল ছেড়ে দেয় না বেশি করে, হয়তো এমন সমস্যা তৈরি হয়ে যাচ্ছে যে একদিন আগে থেকে 2 দিন আগে থেকে ওয়ার্নিং দেব সেই সময় কিন্তু থাকছে না। প্রকৃতি এমন একটা সমস্যার জায়গায় চলে গেছে। অন্যদিকে বাংলাদেশকে বুঝে নিতে হবে যে আমাদের নদীমাতৃক দেশ, নিম্নগতি, প্রায় বৃষ্টি হতে পারে, বর্ষাকালে ব্যাপক বৃষ্টি হতে পারে, ভারত থেকে প্রচুর জল আসতে পারে, তাই আমাদের কিন্তু বন্যা তৈরি হতে পারে। তাই বাংলাদেশকে আগের থেকে রেডি থাকতে হবে, বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের সরকারকে যখনই বর্ষাকাল আসবে রেডি রাখতে হবে মানুষকে যে বন্যা হতে পারে, আমাদের সেটাকে আটকাতে হবে। এমনকি প্রশাসনকে আর আবহাওয়া দপ্তরকেও কিন্তু খুব কড়া নজর রাখতে হবে এই বিষয়টি নিয়ে, তবে তারা কিন্তু এই বন্যার হাত থেকে বাঁচতে পারবে। অন্যদিকে নদীগুলি, প্রচুর নদী আছে, নদীগুলি ড্রেজিং করতে হবে, যে জমাট বেঁধে গেছে বা মুজে গেছে বা ভরে গেছে যদি ক্লিয়ার করা যায় পলি, তাহলে কিন্তু জল সহজেই বেরিয়ে যাবে, বন্যা কম হবে। অন্যদিকে বলেছি যে কোনো দেশের পক্ষেই উচিত নয় নদীর গতিপথকে বাধা দিয়ে সেখানে ড্যাম তৈরি করা, ব্যারেজ তৈরি করা, হাইড্রো প্রজেক্ট তৈরি করা, কিংবা রেলপথ তৈরি করা, রোড তৈরি করা, বাড়িঘর তৈরি করা, ব্রিজ তৈরি করা। কিন্তু মানুষ তো তৈরি করবেই, এখন বিশ্বায়নের যুগ, তো এগুলো কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে যাতে বিজ্ঞানসম্মত উপায়ে তৈরি করা হয়, নদীকে বা পরিবেশকে ধ্বংস করে
না তৈরি করা হয়। আর মেনলি বন্যার মূল কারণ হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়, যার মূল কারণ হচ্ছে পরিবেশ দূষণ। পরিবেশ দূষণ কমাতে হবে, গাছ লাগাতে হবে, গাছ কাটা চলবে না, তবেই কিন্তু আমরা বন্যার হাত থেকে বাঁচতে পারবো। এই হলো আজকের ভিডিও, যেখানে টোটাল বিষয়টি আমি তুলে ধরার চেষ্টা করলাম। এখন আপনার মতামত কি? সত্যিই কি ভারত বাংলাদেশের বন্যার জন্য দায়ী? তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দ্রুত বাংলাদেশের এই যে সমস্যা, পলিটিক্যাল সমস্যা বা এই যে বন্যার সমস্যা থেকে দ্রুত সেখানকার মানুষ মুক্তি পাক, এই শুভকামনা করি। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।